বহুকাল আগের কথা। পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা এক প্রত্যন্ত গ্রাম বল্লভপুর। সেই গ্রামের একেবারে শেষ প্রান্তে এক জরাজীর্ণ কুঁড়েঘরে বাস করত ৩ অনাথ বোন। বড় বোন নূপুর, মেজ বোন জবা এবং সবার ছোট মেঘা। ছোটবেলায় এক ভয়ঙ্কর মহামারীতে তাদের মা বাবা দুজনেই মারা যায়। এরপর থেকে এই নিষ্ঠুর পৃথিবীতে তারা ৩ জন একেবারেই একা। সমাজের চোখে তারা ছিল অপয়া। গ্রামের মানুষের অন্ধ ধারণা ছিল যে এই ৩ বোনের উপর কোনো অশুভ ছায়া আছে, তাই এদের মা বাবা অকালে মারা গেছে। এই চরম অন্ধ বিশ্বাসের কারণে গ্রামের কোনো পরিবার তাদের ছেলেদের সাথে এই ৩ বোনের বিয়ে দিতে রাজি হতো না। একদিন সকালে সূর্য ওঠার পর ৩ বোন যখন মাটির কলসি কাঁধে নিয়ে গ্রামের পুকুরঘাটে জল আনতে গেল, ওই দেখ, আবার এসে গেছে ৩ অপয়া। সকাল সকাল এদের মুখ দেখলে সারা দিনটা খারাপ যায়। নিজেদের বাবা মাকে তো খেয়েছে, এবার না জানি কার সর্বনাশ করে। এদের বিয়ে তো এই জন্মে আর হবে না। নূপুরের তো চুলে পাক ধরতে শুরু করল। কোনো ভদ্র ঘরের ছেলে কি এদের গলায় মালা পরাবে? তোমাদের কি ক্ষতি করেছি আমরা কাকিমা? কেন আমাদের এভাবে রোজ রোজ অপমান করো? আমরা তো কারো কাছে হাত পাততে যাইনি। আমাদের একটু শান্তিতে বাঁচতে দাও না। দিদি, তুই এদের কথার উত্তর দিস না। এদের কাজই হলো অন্যের মনে কষ্ট দেওয়া। এদের মনটা পুকুরের কাদার চেয়েও নোংরা। চল তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। নূপুরের বুকের ভেতর অপমানের আগুন দাও দাও করে চলছিল। সে প্রতিদিন এই লাঞ্ছনা সহ্য করতে করতে ভীষণ ভেঙে পড়েছিল। তার মনে কেবল একটাই জেদ ঘুরপাক খেত, যেভাবেই হোক যে কোনো মূল্যে তাকে বিয়ে করে এই গ্রাম ছাড়তে হবে। এই অপয়া অপবাদ চিরকালের মতো মুছতে হবে। তিন বোন পুকুর থেকে জল ভরে জঙ্গলের এক নির্জন পথ ধরে বাড়ির দিকে ফিরছিল। ঠিক তখনই সামনের বাগ থেকে এক সুদর্শন যুবক একটি ঘোড়ায় চড়ে তাদের দিকে ধীর গতিতে আসতে লাগলো। নূপুর ঘোড়ার খুরের শব্দ শুনে থমকে দাঁড়ালো। আরে, কত সুন্দর এই যুবক! একে তো আমাদের গ্রামের বলেও মনে হচ্ছে না। এর পোশাক তো রাজপুত্রদের মতো। আমি কেন একে বিয়ে করে নিই না? কিন্তু আমার কি কখনো বিয়ে হতে পারে? লোকেরা তো বলে আমার বয়স বেশি হয়ে গেছে। সমাজের অপমানের জ্বালা তার ভেতরে যুক্তিবোধকে সম্পূর্ণ অন্ধ করে দিয়েছিল। এই কি করে বুঝবে যে আমার বয়স বেশি? এমনিতেও এই গ্রামে আমার বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাকে বাইরের কারুর সাথেই বিয়ে করতে হবে। কি দেখছিস তোরা? চল তাড়াতাড়ি জল ভরতে হবে। শোন, তোরা দুজনে বাড়ির দিকে এগো। ততক্ষণে আমি জঙ্গল থেকে রান্নার জন্য কিছু কাঠ কুড়িয়ে নিয়ে আসছি। ঠিক আছে দিদি, কিন্তু বেশি দূর যাস না। জঙ্গলটা ভালো না, সাবধানে থাকিস। দিদি, আমার মনটা কেমন যেন কু গাইছে। এই অচেনা লোকটাকে দেখে আমার ভয় করছে। তুই তাড়াতাড়ি ফিরে আসিস। জবা ও মেঘা ধীর পায়ে এগিয়ে গেল, কিন্তু নূপুর ঝোপের আড়াল থেকে বেরিয়ে সোজা সে ঘোড়ার সামনে গিয়ে পথ আটকে দাঁড়ালো। আরে, তুমি এদিকে কোথায় যাচ্ছ? এই গ্রামের ভেতরে যেও না। এখানকার মানুষ ভালো নয়। তুমি পথ বদলে নাও। আরে, তুমি কে সুন্দরী যে আমার সম্পর্কে এতটা ভাবছ? আমার নাম মোহন। আমি অন্য রাজ্য থেকে এসেছি, কিন্তু তুমি তো দেখছি আমাকে সাহায্য করছো। আজ প্রথম কাউকে দেখছি যে আমার কথা এত ভাবছে। কেন ভাববো না? আমরা তো মানুষই। আমাদের তো একে অপরের কথা ভাবা উচিত। তাই একজন অচেনা পথিক হিসেবে আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল। যাই হোক, তুমি আমাকে সতর্ক করে খুব ভালো করেছ। ঠিক আছে, আমি চলি। আরে, এই তো আমার কথায় খুব সহজেই বিশ্বাস করে নিয়েছে। এইকে তো বেশ বোকা মনে হচ্ছে। আমার তো এমন শিকারীরই প্রয়োজন ছিল। শোনো সুন্দরী, আমি এখানে একেবারে নতুন। আমাকে সামনে আরও কয়েকদিনের লম্বা সফর করতে হবে। তুমি যখন আমার এত চিন্তাই করছো, তাহলে কি তুমি আমাকে আজ রাতটুকু তোমাদের ওখানে থাকার আশ্রয় দেবে? সকাল হলেই আমি বেরিয়ে পড়ব। এই কি? আমি তো একে আমার প্রেমের জালে ফাঁসাতে চাইছিলাম, আর এ নিজেই আমার সাথে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। আমাকে একে নিজের বাড়িতে নিয়ে যেতে হবে এবং বনেদের থেকেও আড়াল করতে হবে। এত সুন্দর যুবক দেখে কোথাও তাদের মনের মধ্যেও যদি বিয়ের ইচ্ছা জেগে ওঠে,
হ্যাঁ, কেন নয়? আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে প্রস্তুত। কিন্তু দাঁড়াও, আগে আমাকে আমার বোনেদের রাজি করাতে হবে। তুমি ঘোড়া নিয়ে এখানেই দাঁড়াও, আমি আসছি। নূপুর মোহনকে জঙ্গলের রাস্তায় দাঁড় করিয়ে দ্রুত পায়ে বাড়ির দিকে এগিয়ে গেল। জবা আর মেঘা নূপুরকে হাঁপাতে হাঁপাতে ফিরতে দেখে অবাক হলো। দিদি, তোর মুখটা এমন ফ্যাকাশে আর ঘামে ভেজা লাগছে কেন? সব ঠিক আছে তো? দেখ, আমি তোদের দুজনকেই একটা খুব জরুরি কথা বলতে চাই। আজ বলেই দিচ্ছি। ওই যে জঙ্গলের পথে ঘোড়ার ওপর যে ছেলেটা দাঁড়িয়ে আছে না, ওর নাম মোহন। ও আমাকে পছন্দ করে এবং গত 2 বছর ধরে লুকিয়ে লুকিয়ে আমাদের প্রেমের সম্পর্ক চলছে। আমরা কালই বিয়ে করব, তাই আজ ও আমাদের বাড়িতে থাকবে। কি বলছিস দিদি? যখন তোমাদের প্রেমের সম্পর্ক 2 বছর ধরে চলছিল, তখন এতদিন গ্রামবাসীদের খোটা শোনার কি দরকার ছিল? তোর তো আগেই বিয়ে করা উচিত ছিল। দেখ জবা, সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে, আর আমাদেরও এখন সময় এসে গেছে বিয়ে করার। তোরা কোনো প্রশ্ন করবি না, যা বলছি চুপচাপ মেনে নে। কিন্তু দিদি, আজকের আগে তো আমি একে কখনো এই গ্রামের আশেপাশে দেখিনি, আর তুইও তো আমাদের ছেড়ে কখনো বেশিক্ষণ বাইরে থাকিস না। তাহলে 2 বছর ধরে প্রেম হলো কি করে? আমাদের 3 বোনের বিয়ে হচ্ছে না বলে সবাই অপয়া বলে। এর মানে এই নয় যে আমি আমার ভাগ্য ফেরানোর সুযোগ পেলে আমার প্রেমিককে ছেড়ে দেব। আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে আসছি, আর তোরা দুজনে ওর সামনে উল্টোপাল্টা কোনো আচরণ করবি না, বুঝেছিস তো? নূপুর রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে আবার মোহনের কাছে চলে গেল, কিন্তু মেঘার মনের ভেতর সন্দেহের বীজ গভীরভাবে গেঁথে গেল। জবা দিদি, এটা তোর একটুও অদ্ভুত লাগছে না? ঘোড়ায় বসা এই অচেনা পথিককে আজকের আগে আমরা কখনো দেখিনি, আর দিদি বলছে 2 বছরের প্রেম। হ্যাঁ রে মেঘা, আমারও কিছু অদ্ভুত লাগছে। আমার মনে হচ্ছে কোনো বড় বিপদ আসার সংকেত দিচ্ছে। এখন আমরা কি করতে পারি? দিদি তো জেদ ধরেছে, ওর চোখে এখন শুধু এই অপমানের জীবন থেকে পালানোর অন্ধ মোহ। তাই না চাইলেও আমাদের দিদির সাথেই থাকতে হবে। নূপুর মোহনকে নিয়ে তাদের কুঁড়ে ঘরে এলো। নূপুর সারাক্ষণ মোহনের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল, আর মোহন ঘরের চারপাশটা দেখেই এক রহস্যময় হাসি হাসছিল। দেখো মোহন, এখন তো তুমি আমার বাড়ি এসে গেছো, কিন্তু আমি ওদের বলেছি যে তুমি আমার অনেক পুরনো প্রেমিক, তবেই ওরা তোমাকে এই বাড়িতে আসতে দিয়েছে, নইলে ওরা তোমাকে ঢুকতেই দিত না। তুমি এত কিছু করেছো আমার জন্য? তুমি আমাকে বিয়ে করতে প্রস্তুত নূপুর? তুমি কি আমাকে বিয়ে করতে চাও মোহন? আমার মতো গরিব, অনাথ আর সমাজ যাকে অপয়া বলে, এমন মেয়েকে তুমি আপন করবে? না নূপুর, তুমি খুব ভালো মনের একটা মেয়ে। তুমি আমাকে বিয়ে করে নাও। আমি তোমাকে আমার গ্রামে নিয়ে গিয়ে খুব সুখে রাখব। সেখানে তোমার কোনো অভাব থাকবে না। আমি তোমাকে সাথে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। চলো, আমরা কাল ভোরেই বেরিয়ে পড়ব। এদিকে মেঘা লুকিয়ে সব শুনছিল। সে বুঝতে পারল নূপুর সম্পূর্ণ মিথ্যে বলছে। মেঘার মন বিপদের আশঙ্কায় কেঁপে উঠল। সে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে ঘন জঙ্গলের ভেতর দিয়ে এক প্রাচীন মন্দিরের কাছে পৌঁছালো, যেখানে এক সাধু মহারাজ ধ্যানে বসে থাকতেন। সাধু মহারাজ, আমাকে বাঁচান। এসো মেঘা, তুমি এখনো গভীর জঙ্গলে। আমার তো এখন পূজার জন্য ফুল চাই না। সাধু মহারাজ, আমি এখন আপনাকে ফুল দিতে আসিনি। আমার বাড়িতে একটা বড় বিপদ এসে পড়েছে। আমার বড় দিদি এক অচেনা মায়াবী লোকের ফাঁদে পড়েছে। শান্ত হও, বলো কি হয়েছে? কেমন বিপদ এসেছে তোমাদের উপর? আমার বাড়িতে এক সুদর্শন যুবক এসেছে ঘোড়ায় চড়ে। সে খুব সহজেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার দিদিকে নিজের সাথে নিয়ে যেতে প্রস্তুত হয়ে গেছে, কিন্তু আমার মন বলছে এর আসল রহস্যটা ভয়ঙ্কর। সর্বনাশ বেটি মেঘা,
ওই যে যুবক তোমার বাড়িতে এসেছে, সে আমাদের এই দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়। সে অদৃশ্য দরজার পেছনের দুনিয়ার লোক। তুমি যদি তোমার বোনেদের বাঁচাতে চাও, তবে তাকে ওই জাদুকরি দরজার কাছে যেতে বাধা দাও, কারণ সে যদি একবার তোমার বোনেদের ওই দরজার ভেতরে নিয়ে চলে যায়, তবে আর কখনো তারা জ্যান্ত বাইরে ফিরে আসবে না। তাই তোমাকে তোমার বোনেদের ওই দরজার ভেতরে যাওয়া থেকে আটকাতেই হবে। দরজার ওপারে? ঠিক আছে সাধু মহারাজ, আমি আমার বোনেদের যে কোনো মূল্যে বাঁচাবো। এর জন্য আমাকে নিজের প্রাণ দিতে হলেও আমি পিছু পাহব না। মেঘা অত্যন্ত চিন্তিত হয়ে নিজের বাড়িতে ফিরে এলো। পরের দিন ভোরে নূপুর ও মোহন পালানোর জন্য তৈরি হতে লাগলো। এমন সময় জবা এসে তাদের পথ আটকালো। থামো দিদি, তোমরা দুজনে বিয়ে করে চলে যাবে? তাহলে কি আমি এই গ্রামে একা একা কুমারী হয়ে বসে বসে ওই ডাইনি বুড়িদের খোঁটা শুনবো? না, আমাকেও বিয়ে করতে হবে। আমাকে এই নরক থেকে বের করো দিদি। আরে এতে এত বড় কথা কি আছে? তুমিও আমার সাথে চলো। আমি আমার নিজের ছোট ভাইয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দেব। সেও আমার মতোই খুব সুন্দর আর বুদ্ধিমান। সত্যিই কি তুমি তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে দেবে? আমাকে মিথ্যে বলছো না তো? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। আর আমাদের গ্রামে পৌঁছাতেই আমি নূপুরকে বিয়ে করে নেব, আর তুমি আমার ভাইকে বিয়ে করে নিও। এইসব কি করছো দিদি? তোমরা এই অচেনা লোকটার সাথে যাওয়ার জন্য কেন প্রস্তুত হচ্ছ? আমরা একে চিনিও না। দিদি, তোমরা যাবে না? নিশ্চয়ই এমন কিছু আছে যা আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ দিদি, ওর হিংসা এই জন্য হচ্ছে কারণ মোহন ওকে নিজের সাথে নিয়ে যাচ্ছে না। তুই সরে যা মেঘা। না দিদি, তোমরা আমার কথা ভুল বুঝছো। আমার তোমাদের দুজনের জন্য খুব চিন্তা হচ্ছে। তোমরা আমার কথা বিশ্বাস করো, এই লোকটা ভালো নয়। নূপুর এবং জবা মোহনের সাথে বাড়ি থেকে বেরিয়ে গেল। মেঘা বুঝতে পারল যে তার বোনেরা তার কোনো কথাই শুনবে না। সে সাধু মহারাজের কথা মনে করে সিদ্ধান্ত নিল যে সে তার বোনেদের সেই দরজার ওই পারে যেতে দেবে না। সে দৌড়ে গিয়ে মোহনের পথ আটকালো। দাঁড়াও, দেখো, তুমি আমার বড় বোনকে বিয়ে করছো, আমার মেজ বোনের সাথে তোমার ভাইয়ের বিয়ে দিচ্ছ। তাহলে আমি এখানে একা থেকে কি করব? আমাকেও তোমাদের সাথে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। ঠিক আছে, আমি তোমার বিয়েও আমাদের গ্রামে কোনো যুবকের সাথে দিয়ে দেবে, কারণ আমাদের সেখানে যুবকের কোনো অভাব নেই। চারজন মিলে জঙ্গলের গভীরে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ অপেক্ষা করার পর দুটি বিশাল পাথরের পাহাড়ের মাঝখানে অবস্থিত এক ভয়ঙ্কর দরজার কাছে পৌঁছালো। এই হলো আমাদের সীমানা। এর ভেতরেই আমাদের পুরো গ্রাম। চলো ভেতরে যাই। এটাই সেই অদৃশ্য দরজা, যার ভেতরে গেলে কেউ আর জ্যান্ত বাইরে আসে না। কিন্তু কি করব, আমার বোনেরা তো কিছুতেই থামছে না। তাই আমাকে এর ভেতরে গিয়েই এদের বাঁচানোর সমাধান খুঁজতে হবে। জবা, নূপুর এবং মেঘা মোহনের পিছু পিছু সেই বিশাল দরজা পার হয়ে ভেতরে প্রবেশ করল। মেঘা অবাক হয়ে দেখল সেখানে এক সম্পূর্ণ ভিন্ন জগৎ। বিশাল এক জাঁকজমকপূর্ণ গ্রাম গড়ে উঠেছিল সেখানে। চারিদিকে সবুজের সমারোহ। অনেক মানুষ মাঠে ঘাটে কাজ করছে, কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতেই মেঘার বুক রক্তহীন হয়ে গেল। এই কি, এখানে এত সুন্দর গ্রাম, এত মানুষ, কিন্তু চারদিকে শুধু পুরুষ আর পুরুষ। কোনো মহিলা, কুমারী মেয়ে বা একটা ছোট বাচ্চা মেয়েও দেখা যাচ্ছে না কেন? এই গ্রামের আসল রহস্য কি? সাধু বাবা ঠিকই বলেছিলেন, এটা এক অভিশপ্ত জায়গা। আরে তোমরা কি ভাবছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? চলো সামনে এগোই, আমাদের রাজপ্রাসাদের দিকে যেতে হবে। সত্যি, এটা তো খুব সুন্দর গ্রাম মোহন। মনে হচ্ছে আমরা স্বর্গে চলে এসেছি। হ্যাঁ দিদি, দিদি এখন তো এটাই আমাদের শ্বশুরবাড়ি হবে। সত্যি, আমাদের গ্রামের চেয়ে এই গ্রাম অনেক ভালো।
প্রাসাদের ভেতরের দরবারে এক অত্যন্ত নিষ্ঠুর চেহারার রাজা এক বিশাল সিংহাসনে বসেছিলেন। মোহন নূপুর এবং জবাকে ধরে আচমকা সজোরে রাজার পায়ের কাছে ধাক্কা দিল। এই নিন মহারাজ, আমি আপনার নতুন সম্পদ নিয়ে এসেছি। এখন থেকে এরা আপনার সম্পদ। তুমি খুব ভালো কাজ করেছ মোহন। তুমি আমাদের এই অভিশপ্ত রাজ্যের সবচেয়ে বিশ্বস্ত গুপ্তচর, যে নিজের রূপের জালে ফাঁসিয়ে বাইরের দুনিয়া থেকে আমাদের সমস্ত গ্রামবাসীদের জন্য এমন সুন্দর সুন্দর মেয়ে এনে দাও। এইসব তুমি কি করছো মোহন? তুমি তো আমাকে স্ত্রী বানাবে বলেছিলে, তুমি আমাকে ভালোবাসো বলেছিলে, তাহলে তুমি আমাকে এই রাজার হাতে কেন তুলে দিলে? এ কি, তুমি তো আমার বিয়ে তোমার ছোট ভাইয়ের সাথে করাবে বলেছিলে। তুমি আমাদের সাথে এমন বিশ্বাসঘাতকতা কেন করলে মোহন? চুপ করো বোকার দল। এটা হলো কাল ভৈরব গ্রাম। এখানে কোনো মেয়ে জন্মায় না। মেয়ে জন্মালেই আমাদের নিয়ম অনুযায়ী তার গলা টিপে মেরে ফেলা হয়। এখানে শুধু ছেলেই জন্মায়, এবং বাইরের জগৎ থেকে তোমাদের মতো বোকা মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে নিয়ে এসে এখানকার সব ছেলেদের সাথে জোর করে বিয়ে দেওয়া হয়। তুমি এটা ঠিক করছো না মোহন, ভগবান তোমাদের ধ্বংস করবে। কিন্তু এখানে মেয়ে জন্মায় না কেন? তোমরা এত পাষাণ কি করে হতে পারো? কারণ মেয়ে জন্মানো মাত্রই আমাদের রাজ্যের রাজার নিয়ম অনুযায়ী তাকে মেরে ফেলা হয়। তাই যখন তোমাদের এখানে আনা হয়েছিল, তখন এখানে কোনো বাচ্চা মেয়ে বা কুমারী মেয়ে ছিল না। তোমরা দুইজন, আমি তোমাদের দুজনকেই একসাথে বিবাহ করব। বিবাহের বিশাল প্রস্তুতি হবে এবং কিছুদিনের মধ্যেই আমি তোমাদের আমার রানী করব। এখন যাও, নিজের কক্ষে যাও। মেঘা আড়াল থেকে এই সমস্ত দৃশ্য দেখছিল এবং তার বুকের ভেতর রাগে, কষ্টে আর প্রতিশোধের আগুনে দাউ দাউ করে জ্বলছিল। আমি এই শয়তানদের ছাড়ব না। যে করেই হোক এই নিষ্ঠুর রাজাকে শেষ করে আমার বনেদের এবং এই অভিশপ্ত গ্রামকে আমি মুক্তি দেবই। দিদি, আমরা তো এখানে এসেছিলাম একটা সুন্দর জীবন কাটাতে, কিন্তু ভালো করে ভেবে দেখ দিদি, যা হয়েছে হয়তো ভালোই হয়েছে। এই মায়াবী দরজার ভেতরে আসার পর তো আর কেউ বাইরে যেতে পারবে না। আর এমনিতেও আমরা বাইরে গিয়ে কী বা করতাম? কেননা আমরা এই রাজাকেই বিয়ে করে নেই, অন্তত রানী হয়ে তো বাঁচতে পারবো। হ্যাঁ রে জবা, তুই একদম ঠিক বলেছিস। আমাদের ওই গ্রামে ফিরে গিয়ে লাভটাই বাকি। ওখানে তো সবাই আমাদের অপয়া বলে খোঁটা দিত। গ্রামের মানুষের ওই হোজকার অপমান আর গঞ্জনা সহ্য করার চেয়ে এই রাজার রানী হয়ে থাকা অনেক ভালো। অন্তত আমাদের কেউ কুমারী বলে অপমান তো করবে না, আর আমরা আরামের জীবন কাটাতে পারবো। ওদিকে মেঘা বুঝতে পারে গায়ের জোরে ওই রাক্ষস রাজাকে হারানো অসম্ভব, তাকে বুদ্ধির আশ্রয় নিতে হবে। মেঘা যখন রাজার দুর্বলতা খোঁজার জন্য প্রাসাদে লুকিয়ে লুকিয়ে ঘুরছিল, ঠিক তখনই এক সৈন্য ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে দৌড়াতে রাজার কক্ষের দিকে এলো। মেঘা তার পিছু নিল। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। রাজ্যে আবার একটা জ্যান্ত মেয়ের জন্ম হয়েছে। ওই যে গ্রামের শেষ প্রান্তের কল্যাণী, সে একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছে। কি, আমার রাজ্যে আবার মেয়ের জন্ম? ঠিক আছে, চলো এবার ওকেও চিরতরে শেষ করে দিই। আমার নিয়ম কেউ ভাঙতে পারবে না। সৈন্য ও রাজা সেখান থেকে বেরোতে লাগলো। মেঘাও লুকিয়ে তাদের পিছু নিল। কিছুক্ষণের মধ্যেই রাজা ও তার সৈন্যরা কল্যাণীর বাড়িতে পৌঁছালো এবং তার কোল থেকে সদ্যজাত বাচ্চাটিকে নিষ্ঠুরভাবে ছিনিয়ে নিল। এসব কি করছেন মহারাজ? না, ছেড়ে দিন আমার বাচ্চাটিকে। ভগবান আমাকে মেয়েই দিচ্ছে, এতে আমার কি দোষ? আপনারা একে ছিনিয়ে নিতে পারেন না, দয়া করুন। তোমার তো আমাদের এই কাল ভৈরব গ্রামের নিয়ম জানাই আছে কল্যাণী। এখানে কোনো মেয়ে জন্ম নিতে পারে না। না, তুমি মেয়ে জন্ম দিয়ে তার মা হয়ে এই সমাজে ঘুরবে, এমনটা কখনো হবে না। একে মরতেই হবে। এই বলে রাজা সেখান থেকে চলে যায়। হে ঈশ্বর,
এমন কেউ কি নেই যেই নিষ্ঠুর রাক্ষস রাজার কাছ থেকে আমাদের ন্যায় বিচার পাইয়ে দেবে? আমার নিষ্পাপ বাচ্চাকে মারার বদলা কি নেবে? দিদি, কেঁদো না। আমি এই রাজার ধ্বংস চাই, কিন্তু একে মারার উপায় কি? কে তুমি? চলে যাও এখান থেকে। এই রাজাকে কেউ মারতে পারে না। ও এক অজেয় শয়তান। কোনো অস্ত্র বা সাধারণ বিষ ওর গায়ে কাজ করে না। এই গ্রামের ভাগ্য আর কখনো বদলাবে না। যতই অজেয় হোক, আমাকে এই রাক্ষসকে মারার রাস্তা খুঁজতেই হবে, নইলে আমার বোনেদের ওই নরকে ধুঁকে ধুঁকে মরতে হবে। পরের কয়েকদিন মেঘা পাগলের মতো জানার চেষ্টা করে যে রাজাকে কিভাবে মারা যায়, কিন্তু সে কিছুই খুঁজে পায় না। তুমি যে রাজাকে মারার পরিকল্পনা করছো, সেটা যদি রাজার কানে পৌঁছে যায় কি হবে ভাবতে পারছো? নিরাশ হয়ে মেঘা গ্রামের পেছনের এক নির্জন হ্রদের পাড়ে গিয়ে বসে পড়ে। তার আর কোনো আশা অবশিষ্ট নেই। সে কেঁদে ওঠে। হে ভগবান, তুমি আমাকে এখানে কেন আনলে? যদি সমাধানের কোনো পথই না দেখাও, আমার দিদিদের কাল এই রাক্ষসটার সাথে বিয়ে হয়ে যাবে। আমি তো ওদের বাঁচাতে পারলাম না। আমার এই জীবনের কি মূল্য আছে? মেঘার কান্নায় হ্রদের শান্ত জল হঠাৎ অদ্ভুতভাবে কাঁপতে শুরু করলো। জলের নিচ থেকে এক মায়াবী আলো বিচ্ছুরিত হলো। মেঘা অবাক হয়ে চোখের জল মুছে তাকালো। সে দেখল হ্রদের জল ভেদ করে এক অপরূপ সুন্দরী জলপরী হয়ে উঠে এলো। কেঁদো না মেঘা, তোমার চোখের জলের পবিত্রতা আমাকে পাতাল থেকে টেনে এনেছে। আমি এই অভিশপ্ত গ্রামের একমাত্র পাহারাদার, কিন্তু রাজার জাদুর কাছে আমি অসহায়। তুমি কেন এত কাঁদছো? হে জলপরী, আপনি আমাকে সাহায্য করুন। আমি আমার বোনেদের এবং এই গ্রামের নিষ্পাপ মায়েদের ওই নিষ্ঠুর রাজার হাত থেকে বাঁচাতে চাই, কিন্তু শুনেছি ওই রাজাকে কেউ মারতে পারে না। আমাকে পথ দেখান। তুমি ঠিকই শুনেছ মেঘা। ওই রাজাকে সাধারণ কোনো অস্ত্র বা বিষ দিয়ে মারা সম্ভব নয়, কিন্তু এই পৃথিবীতে সব অশুভ শক্তিরই একটা শেষ আছে। ওই রাজাকে মারার একটাই উপায় আছে। এখান থেকে দূরে ওই পাহাড়ের গুহায় এক বিশেষ ধরনের নীল রঙের জাদুকরি জড়িবুটি পাওয়া যায়। সেই জড়িবুটির রস যদি কেউ এক ফোঁটাও রাজাকে দুধে মিশিয়ে পান করাতে পারে, তবে রাজার সমস্ত জাদু ধ্বংস হয়ে যাবে এবং সে যন্ত্রণায় ছটফট করে মারা যাবে। কিন্তু সেই পাহাড়ে যাওয়া খুব কঠিন। সেখানে গেলে পদে পদে তোমার প্রাণের ভয় আছে। তুমি কি পারবে মেঘা? আমি আমার প্রাণ দিতে প্রস্তুত। আপনি শুধু আমাকে ওই পাহাড়ের পথ বলে দিন। জলপরীর নির্দেশ মতো মেঘা সেই পাহাড়ের দিকে রওনা দিল। পাহাড়ের পথ ছিল অত্যন্ত দুর্গম। অবশেষে সে গুহার মুখে এসে পৌঁছালো। গুহার ভেতরে পা রাখতেই হঠাৎ তার সামনে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আগুনের লেলিহান শিখা তার পথ আটকে দিল। এই আগুন আমাকে ভয় দেখাতে পারবে না। আমার দিদিদের কষ্টের আগুনের কাছে এই আগুন কিছুই নয়। আমাকে ওই জড়িবুটি আনতেই হবে। তার অসীম সাহসের কারণে আগুন মুহূর্তের মধ্যে শীতল জলে পরিণত হলো। এরপর গুহার আরো ভেতরে গেলে হঠাৎ সে দেখল তার দিদিরা একটি খাঁচায় বন্দী। মেঘা, তুই আমাদের ছেড়ে কোথায় যাচ্ছিস? আমরা এখানে যন্ত্রণায় মরছি আর তুই পালিয়ে যাচ্ছিস। তুই স্বার্থপর মেঘা। না, এরা আমার দিদি নয়। এটাই গুহার মায়া। আমাকে আটকাতেই এই ছলনা করা হচ্ছে। দিদি, আমাকে মাফ করিস। আমি তোদের জন্যই এগোচ্ছি। সমস্ত মায়া ও ছলনা পার করে মেঘা অবশেষে গুহার একদম শেষ প্রান্তে পৌঁছালো। সেখানে একটি পাথরের বেদির উপর এক অদ্ভুত নীল রঙের জড়িবুটি জ্বলজ্বল করছিল। মেঘা পরম স্বস্তির নিঃশ্বাস ফেলে সেই জড়িবুটি নিজের আঁচলে খুব সাবধানে বেঁধে দিল। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ। এবার আমি ওই রাক্ষস রাজাকে চিরতরে শেষ করব।
পরের দিন সকালে রাজার দরবারে বিয়ের বিশাল প্রস্তুতি চলছিল। নূপুর এবং জবাকে কনের সাজে সাজিয়ে জোর করে রাজার সামনে দাঁড় করানো হয়েছিল। মোহন সেখানে দাঁড়িয়ে এক কুটিল হাসি হাসছিল। ঠিক তখনই মেঘা রাজদরবারের বিশাল দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। তার চোখে মুখে কোনো ভয় নেই, বরং এক দৃঢ় আত্মবিশ্বাস। থামুন মহারাজ, এই বিয়ে হতে পারে না। আরে তুমি তুমি এখানে কি করছো? তুমি তো এদের ছোট বোন। প্রহরীরা, একে বন্দি করো। মহারাজ, আপনি আমার বড় বোন আর মেজ বোনকে বিয়ে করতে চলেছেন, কিন্তু আপনি কি দেখেননি আমি সবার ছোট, আমার বয়সও কম, আর আমি এদের দুজনের চেয়েও অনেক বেশি সুন্দর। আমিও আপনাকে বিয়ে করতে চাই। আমারও আপনাকে প্রথম দেখাতেই পছন্দ হয়েছে। কি বলছো তুমি? ঠিক আছে, তুমি সত্যি সবার ছোট আর ওই দুজনের চেয়ে অনেক বেশি রূপবতী। আমি তোমাকেই বিয়ে করব, তোমার বোনেদের নয়। আমি শুধু তোমাকেই আমার প্রধান রানী বানাবো। মেঘার এই কথা শুনে নূপুর ও জবা রাগে আর অপমানে ফেটে পড়ল। তারা বুঝতেই পারল না মেঘা তাদের বাঁচানোর জন্য এই নাটক করছে। তুই এত বড় বিশ্বাসঘাতক! তুই নিজের দিদিদের সরিয়ে নিজে বিয়ে করবি? তোর একটুও ঘেন্না করছে না? দিদি, আমি তো ভাবতেই পারছি না ও এতটা নীচ হতে পারে। আমাদের যে কোনো মূল্যে ওকে রাস্তা থেকে সরাতে হবে। চুপ করো তোমরা। প্রহরীরা, ওই দুজনকে বন্দি করে রাখো। আজই আমি মেঘার সাথে বিয়ে করব। আমাকে ক্ষমা করে দিও দিদি, কিন্তু কি করব? তোমাদের আর এই গ্রামের সব মেয়েদের বাঁচানোর জন্য এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না। মেঘার সাথে রাজার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। বিয়ের পর মেঘাকে রাজার বিশাল কক্ষে পাঠানো হলো। মেঘা আগে থেকে সেই নীল জড়িবুটি বেটে একটি গ্লাসে রাখা দুধের সাথে মিশিয়ে নিয়েছিল। রাজা যখন কক্ষে প্রবেশ করল, মেঘা মুখে এক মায়াবী হাসি নিয়ে রাজার দিকে এগিয়ে গেল। সত্যিই মেঘা, তোমাকে তো আজ খুব সুন্দর লাগছে। আমি কখনো ভাবিনি যে তুমি এত সহজে আমার রানী হবে। আমি খুব খুশি। আমি আপনার জন্য আমার নিজের হাতে বিশেষ বাদাম দেওয়া দুধ বানিয়ে এনেছি মহারাজ। আপনি এটা পান করে আমাকে কৃতার্থ করুন। কেন নয়, আমি নিশ্চয়ই পান করব। কিন্তু আমার একটি নিয়ম আছে রানী। আমি কোনো পানীয় পান করার আগে আমার রানীকে তা আগে পান করতে হয়। তুমি আগেই দুধ পান করো, তারপর আমি করব। যদি তুমি পান না করো, তবে আমি এক ফোঁটাও পান করব না। মেঘার পায়ের তলার মাটি যেন সরে গেল। সে জানত এই দুধে যে জড়িবুটি মেশানো আছে তা পান করলে মানুষের নিশ্চিত মৃত্যু হবে। সে যদি এটা পান না করে, তবে রাজা বুঝে যাবে যে এতে বিষ আছে, আর তাহলে সে তার বোনেদের আর কোনোদিন বাঁচাতে পারবে না। গ্রামের মেয়েদেরও এইভাবেই যুগ যুগ ধরে মরতে হবে। আমি যদি আজ মারাও যাই, তবুও আমি আমার বোনেদের আর এই গ্রামকে আমি মুক্ত করে যাব। আমার জীবনের এর চেয়ে বড় আর কি সার্থকতা হতে পারে? ঠিক আছে মহারাজ, আপনার আদেশই আমার কাছে শিরোধার্য। মেঘা বিন্দুমাত্র দ্বিধা না করে গ্লাসটি নিজের ঠোঁটে ঠেকালো এবং অর্ধেক বিষাক্ত দুধ এক নিঃশ্বাসে পান করে নিল। মেঘাকে দুধ পান করতে দেখে রাজার মনের ভেতর সন্দেহ দূর হয়ে গেল। মেঘা বাকি অর্ধেক দুধ রাজার দিকে বাড়িয়ে দিল। রাজা কোনো চিন্তা ছাড়াই সেই দুধ পান করে নিল। রাজার দুধ পান করার কয়েক সেকেন্ডের মধ্যেই তার গলার ভেতর যেন আগুন জ্বলতে লাগলো। সে কাঁচতে কাঁচতে মেঝের উপর লুটিয়ে পড়ল। অন্যদিকে মেঘার শরীরেও বিষ তার কাজ শুরু করে দিয়েছে। তার মুখ ফ্যাকাশে হয়ে সেও বসে পড়ল। এ কি, আমার শরীর পুড়ছে কেন? তুই দুধে কি মিশিয়েছিস ডাইনি? আমি এতে বিষ মিশিয়েছি রাক্ষস, আর আমিও এটা পান করেছি। আমি সবাইকে তোমার এই নরক থেকে মুক্ত করতে চাই, তাই আমি এমনটা করেছি। এখন তুমি আর কোনো নিষ্পাপ মেয়েকে মারতে পারবে না। তুই এটা ঠিক করিসনি ডাইনি। আমি তোকে ছাড়ব না। এখন আমি তোমাকে মেরে এই রাজ্যকে মুক্ত করছি, আর আমি আমার দুই বোনকেও বাঁচিয়ে ফেলেছি। আমি খুব খুশি। যন্ত্রণায় ছটফট করতে করতে রাজা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল।
তার মৃত্যুর সাথে সাথেই তার সমস্ত জাদুকরি প্রভাব এই গ্রাম থেকে চিরতরে মুছে গেল। ঠিক তখনই দরজার বাইরে থেকে আওয়াজ পেয়ে নূপুর ও জবা প্রহরীদের ধাক্কা দিয়ে ভেতরে দৌড়ে এলো। মোহনও তাদের পেছনে পেছনে দৌড়ে এলো। নূপুর ও জবা মেঝেতে মৃত রাজার পাশে মেঘাকে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে দেখে কেঁদে উঠল। তারা মেঘার আত্মত্যাগের আসল কারণ বুঝতে পেরে দৌড়ে গিয়ে মেঘাকে কুলে তুলে নিল। মেঘা, বোন আমার, তুই এ কি করলি? আমাদের বাঁচাতে তুই নিজে বিষ খেলি। আমাকে মাফ করে দে বোন, আমি তোকে বুঝতে পারিনি। মেঘা, তুই আমাদের ছেড়ে যাস না। তুই আমাদের গর্ব, আমরা তোকে ছাড়া বাঁচব না রে। মেঘার নিথর দেহ নূপুরের কুলে এগিয়ে পড়ল। রাজার মৃত্যুর খবর পেয়ে গ্রামের সমস্ত অত্যাচারিত গ্রামবাসীরা রাজপ্রাসাদের সামনে চলে এলো। তারা মোহনকে ধরে বন্দি করে ফেলল এবং খুশিতে উৎসব পালন করতে লাগলো। পুরো রাজ্যে অত্যাচারী রাজার মৃত্যুতে খুশির বন্যা বয়ে গেল। কিন্তু নূপুর এবং জবা তাদের ছোট বোনের এই চরম আত্মত্যাগ মনে করে কাঁদতে থাকলো। মেঘার এই নিঃস্বার্থ বলিদান পুরো রাজ্যের মুক্তির কারণ হয়ে দাঁড়ালো এবং তার নাম এই গ্রামের প্রতিটি মানুষের হৃদয়ে যুগ যুগ ধরে এক অমর রূপকথার দেবী হিসাবে বেঁচে রইল। প্রিয় বন্ধুরা, তোমরাও যদি চাও তোমাদের নাম নিয়ে এমন মজার গল্প আমরা তৈরি করি, তাহলে এক্ষুনি কমেন্টে জানাও আজকের গল্পের কোন অংশটি তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর অবশ্যই তোমার নামটিও লিখতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিও।